রাখি বন্ধনের ঐতিহ্য বহু পুরনো। প্রচলিত অর্থে রাখি বন্ধন হলো ভাই বোনের ভালোবাসার এক অমলিন উৎসব। কিন্তু সময়ের সাথে সাথে এই উৎসবের অর্থ, রূপ এবং প্রাসঙ্গিকতা অনেকটা বদলেছে। আধুনিক সমাজে রাখি শুধু ভাই বোন নয়, বন্ধু, প্রতিবেশী, এমনকি সেনা ও পুলিশ কর্মীদের রাখি বেঁধে সম্মান জানানোর চলও বেড়েছে। নারীও এখন শুধুমাত্র রক্ষার জন্য অপেক্ষা করে না, বরং সমানভাবে নিজের নিরাপত্তার দায়িত্ব নেয়। রাখি যখন সম্মান, ভ্রাতৃত্ব ও সামাজিক সংহতির প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি উৎসব পালন করেছিলেন এক বিশেষ ঐতিহাসিক ও মানবতাবাদীর উদ্দেশ্যে, যা ছিল সম্প্রীতি, সাম্প্রদায়িক ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের প্রতীক। এই উৎসব তিনি শুধু ভাই বোন সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং একে সমাজের সম্প্রীতির বন্ধন হিসেবে গড়ে তুলেছিলেন। রবীন্দ্রনাথের রাখি উৎসব আমাদের মনে করিয়ে দেয়, রাখি শুধু রক্তের সম্পর্ক নয়, মানবিক সম্পর্কের বন্ধনও হতে পারে। ধর্ম, জাত, ভাষা, শ্রেণী এই বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও একতা গড়ার এক শক্তিশালী প্রতীক হতে পারে রাখি। এটি শুধু ভাই বোনের সম্পর্ক নয়, বরং এক সামাজিক বন্ধনের প্রতীক। তবে অনেকে অভিযোগ করেন যে আজ বহু মানুষ শুধু সামাজিক দায়বদ্ধতা থেকে রাখি বাঁধে। তাই প্রশ্ন জাগে, আজকের দিনে রাখি বন্ধন কি শুধুই সামাজিক রীতিনীতির একটি ফর্মালিটি হয়ে দাঁড়িয়েছে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাখি উৎসবের নানান দিক নিয়ে কথা বলতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট লেখিকা নিয়তি রায় বর্মন। দিদি, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। দিদি, রাখি বন্ধনের প্রচলন কিভাবে শুরু হয়েছিল এবং সেটা যদি আমাদের একটু বলেন, কারণ আমাদের নতুন প্রজন্মের অনেকেই হয়তো বা তার প্রচলনটা কিভাবে শুরু হয়েছিল সেটা সম্পর্কে অবগত নন। তো যদি শুরুতে একটু সংক্ষিপ্ত বলেন যে কিভাবে শুরু হয়েছিল রাখি বন্ধনের প্রচলনটা। আমরা লক্ষ্য করি ঋগ্বেদের আমল থেকেই রাখি বন্ধনের শুরু। আচ্ছা। এবং মহাভারতে রাখি বন্ধনের উল্লেখ রয়েছে। শ্রীকৃষ্ণ ঘুড়ি উড়িয়েছিলেন। আচ্ছা। এবং ঘুড়ি উড়াতে গিয়ে ওনার আঙ্গুল কেটে যায়। আচ্ছা। তারপর দ্রৌপদী, যিনি পঞ্চপাণ্ডবের স্ত্রী, দ্রৌপদী দেখতে পেয়ে ওনার কাপড় ছিঁড়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার যাতে কোনো ক্ষতি না হয়, শাড়ি থেকে, আগেকার দিনে বা এখনো হয়তো হয় যে শাড়িতে সোনার থাকে, সোনার সুতো থাকে। সোনার সুতো থাকে, এই সোনার শাড়ি থেকে সোনার যে সুতোটা, এটা খুলে এটা দিয়ে তিনি রাখি পরিয়েছিলেন শ্রীকৃষ্ণকে। এবং পরবর্তী সময়ে আমরা মহাভারতের কাহিনীতে দেখি ভগবান শ্রীকৃষ্ণ বলা হয় এবং তিনি ঐশ্বরিক ভাবে দ্রৌপদীর পাশে দাঁড়িয়েছিলেন এবং তাদের যে বন্ধুত্ব, এই বন্ধুত্ব যেন একটা চিরস্থায়ী ব্যাপার। অর্থাৎ তিনি, এটা আমরা জানি কিভাবে দ্রৌপদী রাজসভায় যে অপমানিত হচ্ছিলেন, সেই অপমান থেকে তিনি রক্ষা করেছিলেন, এটা আমরা দেখি। এবং রাধাও কিন্তু কৃষ্ণকে রাখি পরিয়ে দিয়েছিলেন। কেন? তার ভালোবাসা, তার নিরাপত্তা, এই সমস্ত কারণে রাখি বন্ধন দেখতে পাই। তো আর এছাড়া সমাজে রাখি বন্ধনের একটা চল তো দীর্ঘদিন যাবতীয় আছে। আমাদের মুসলিম আমলও আমরা দেখি যে মহারাজ আকবর হিন্দু প্রজাদের মধ্যে রাখি বন্ধন উৎসবটা যেন ঠিকভাবে পালন হয়, এর জন্য তিনি সে ব্যাপারে লক্ষ্য রাখতেন। এবং তাদের মধ্যে, উভয়ের মধ্যে যারা রাখি দেবে এবং নেবে, তাদের মধ্যে পরস্পরের মধ্যে উপহার আদান প্রদান, খাওয়া দাওয়া ইত্যাদির প্রচলন ছিল। এটা একটা দীর্ঘদিন ভারতবর্ষে এই রাখি বন্ধনের যে ব্যাপারটা, এটা দীর্ঘদিন আগে থেকে, বৈদিক যুগ থেকে প্রচলিত। এবং আপনি বলছেন যে আকবর সেটা খেয়াল রাখতেন যে প্রজাদের মধ্যে এটা হয় কিনা। এখন কথা হচ্ছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে যদি এভাবে দেখি যে হিন্দুদের মধ্যে প্রচলিত ছিল বা সনাতন ধর্মের মধ্যে রাখি উৎসব প্রচলিত ছিল, তবে সেখানে আকবর সেটাকে পৃষ্ঠপোষকতা করেছেন। এবং রবি ঠাকুর কোন প্রেক্ষাপটে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন, সেটা এটা বলা হয় যে রবি ঠাকুর একটা প্রেক্ষাপটে, বিশেষ করে বঙ্গভঙ্গের সময়, সেটা একটু যদি আজ বলেন আমাদের। এবং
বাংলায় রাখি উৎসব কিভাবে মানে এক নতুন দৃষ্টিভঙ্গি ও গভীরতা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই ব্যাপারটা একটু যদি বলেন। রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার বাড়ির সন্তান, তো এবং ওনারা ছিলেন ব্রাহ্ম। তো ব্রাহ্ম হলেও সমাজ সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন, এবং তিনি জন্মেই পরাধীন ভারতে। তো পরাধীন ভারতে ইংরেজরা আমাদের দেশ শাসন করত, এবং এই যে শাসন করার সময় শাসন করার যে ঢং, শাসন করার যে কায়দা, এগুলি আমরা সবাই জানি। তো ইংরেজরা ভারতবর্ষকে নানাভাবে শোষণ করার জন্যই তারা এসেছিল, এবং তাদের উদ্দেশ্যই ছিল দেশটাকে কি করে শোষণ করা যায়, এবং দেশটার অনেক ক্ষতি করে গেছে। বহু এখানে দাঙ্গা যেমন হয়েছে, অর্থাৎ বিভিন্ন ধর্মীয় লোকের মধ্যে দাঙ্গা বাঁধানো, তারপর তাদের কোন উন্নতির চেষ্টা করেনি, ভারতীয়দের কোন উন্নতির জন্য তারা কিন্তু সেরকম ভাবে কোনো চেষ্টা করেনি। যেমন অন্যতম দুর্ভিক্ষ কেন হবে দেশে, এই ভারতবর্ষের মতো একটা দেশের মধ্যে দুর্ভিক্ষ হবে কেন? এখানে যে মাটি, যে জল, যে আবহাওয়া আছে, এখানে শস্য খুব ভালো উৎপাদন হয় ভারতবর্ষে, কিন্তু এই ভারতবর্ষের মাটিতে বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন কূটকৌশলের জন্য ইংরেজদের ভারতবর্ষে বারবার দুর্ভিক্ষ হয়েছে, বহু মানুষ মারা গেছে, এগুলি আমরা জানি। আর এছাড়া বাঙালিদের যে বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর, এটা আমরা বহু কাল থেকে জানি, এবং অনেকেই এই কথাটা বলে থাকেন। তো ইংরেজরা যে ভারতবর্ষের মাটিতে যেভাবে ভারতবাসীদের শোষণ করছিল, লুণ্ঠন করছিল, এগুলি তো যারা বুদ্ধিমান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, যারা সমাজটাকে বুঝে, সমাজে কি চলছে এগুলি যারা বুঝে, তারা কিন্তু এগুলির বিরুদ্ধে রুখে দাঁড়ালো, এবং এগুলি নানাভাবে তার প্রতিবাদ করতে শুরু করলো। ঠিক সেরকম ব্রিটিশরাও কি করলো, দেখলো যে বাংলাটা অত্যন্ত সমৃদ্ধ, এবং শুধু যে ধনে সম্পদে সমৃদ্ধ তা না, এখানে খুব পণ্ডিত ব্যক্তিরা আছে, খুব বুদ্ধিমান লোকেরা আছে, যারা সবকিছু বুঝে এবং সমাজের কথা ভাবে, সবার কথা ভাবে, নিজের স্বার্থকে ত্যাগ করে তারা দেশের কথা ভাবতে পারে। এ ধরনের লোক এখানে অনেক বেশি। তো এই যে অবস্থাটা, এই অবস্থার মধ্যে এখন ইংরেজরা ভাবলো কি, যে ভারতবর্ষটাকে, বিশেষ করে বাংলা যে প্রভিন্সটা ছিল, বাংলা যে প্রদেশটা ছিল, এই প্রদেশটাকে ভাগ করে দেওয়া শুধু ভৌগোলিক ভাবে না, সব দিক দিয়ে, সাংস্কৃতিক দিক দিয়ে, সব দিক দিয়ে ভারতবর্ষটাকে ভাগ করে দেওয়া, অর্থনৈতিক ভাবে ভাগ করে দিলে এটা দুর্বল হবে। বাঙালি, অর্থাৎ বাংলা প্রভিন্সটা, বাংলা যে প্রদেশটা আছে, এটা দুর্বল হয়ে পড়বে। তাহলে ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলনটা চলছিল, এই আন্দোলনটাকে দুর্বল করা যাবে। তো এই ভাবনা চিন্তা থেকেই তারা ভারতবর্ষটাকে ভাগ করার চেষ্টা করলো। 1905 সালে এটা করলো। রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের চেষ্টা করলো, এবং আইন টাইন এনে সবকিছুই তারা করে ফেললো। রবীন্দ্রনাথ তখন কলকাতায় জোড়াসাঁকোতেই থাকেন। তো 1905 সাল, তো সেই সময়ে তিনি এটার জন্য প্রচন্ডভাবেই তিনি চিন্তা ভাবনা করে তিনি রাস্তায় নামলেন, এবং অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী লোকরা, এবং ঠাকুরবাড়ির প্রত্যেকেই মানে এক একজন তারকা, ঠাকুরবাড়ির প্রত্যেকেই এক একজন তারকা। রবীন্দ্রনাথের কথা আমরা বেশি জানি, কিন্তু অন্যান্যরা যারা আছে, ছোট বড়, রবীন্দ্রনাথের ছোট বড় যারা আছে, ভাই বোন প্রত্যেকে, ভাইজি ভাইপু যারা ছিল, প্রত্যেকেও কিন্তু এক একজন তারকা। তো ঠাকুরবাড়ি থেকেও লোক বাড়িয়েছে রবীন্দ্রনাথ সহ, এবং রবীন্দ্রনাথ সবার আগে তিনি বললেন যে জগন্নাথ ঘাটে, গঙ্গার জগন্নাথ ঘাটে স্নান করে রাখি পরানো হবে, হরিদ্রা বর্ণের সুতো দিয়ে রাখি পরানো হবে, এবং এখানে কোনো রকমের জাতি, ধর্ম, বর্ণ এগুলি কিচ্ছু দেখা হবে না। যে ধরনের ধর্মেই হোক না কেন, সবাইকে আমরা রাখি পরাবো। এই অনেক রাখির আয়োজন করা হলো, রাখি নেওয়া হলো, এবং তারা যথারীতি জগন্নাথ ঘাটে স্নান করে তারপর নিজের আগে রাখি পড়লো, পরে তারপরে পথে ঘাটে যেখানে যা পাচ্ছেন, যাদেরকে পাচ্ছেন, যে ধর্মেরই হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যা হোক, সবাইকে রাখি পরাতে লাগলেন। এবং রবীন্দ্রনাথ নিজে আগে একেবারে দৃষ্টান্তের মতো তিনি আগে চলছেন, এবং রবীন্দ্রনাথকে দেখার জন্য রাস্তায় ভিড় জমে গেছে এখন, এবং ওনার উপরে
খই, তারপর ফুল ছড়ানো, অর্থাৎ উনি যে শুভ কাজে যাচ্ছেন, শুভ কাজের জন্য তিনি যে এইভাবে যে একটা পদক্ষেপ নিয়েছেন, এর জন্য তার প্রতি একটা শ্রদ্ধা, সহানুভূতি বলাটা ঠিক না, একটা শ্রদ্ধা যে আপনি এগিয়ে যান, আমরা পেছনে আছি। হ্যাঁ, আপ্লুত একদম। তো এইভাবে রাখি বন্ধনটা হলো, এবং রাখি বন্ধনের মন্ত্রটা ছিল ভাই ভাই এক ঠাই, ভেদ নাই ভেদ নাই, এই একটা মন্ত্র। এবং এটা পত্রিকায় প্রকাশ হয়েছিল, এবং এগুলি নিয়ে অনেক লেখালেখি রবীন্দ্রনাথ করেছেন, অনেক গান রচনা করেছেন। তো এখন গানের মধ্যে যে গানটা নাকি গাওয়া হয়েছিল, সেই গানটা হয়েছে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। এই গানটা গেয়ে গেয়ে রবীন্দ্রনাথ যাচ্ছেন, তার সঙ্গে অনেকেই গাচ্ছেন, মানে বিরাট সাড়া পড়ে যায়। এবং শুধু কলকাতা না, মানে বাংলার বিভিন্ন জায়গায়, শহরে, গ্রামে, বন্দরে, মানে বিভিন্ন জায়গায় এই রাখি বন্ধন উৎসবটা তখন পালিত হয়। ঠিক। এখন দিদি, এই যে বর্তমান সামাজিক মানে বাস্তবতায় রাখির ভূমিকা কি কোনোভাবে বদলাচ্ছে বলে আপনি মনে করেন? অনেকেই বলেন যে আজ ভাই বোনের সম্পর্কেও আবেগের চেয়ে রীতির অংশটাই বড় হয়ে দাঁড়িয়েছে। দোকান, অনলাইন শপিং, বিজ্ঞাপন, রাখিকে ঘিরে মানে এখন বড়সড় বাজার তৈরি হয়েছে। উৎসবটি আবেগের চেয়ে অনেক সময় ব্র্যান্ডিং বা গিফট এক্সচেঞ্জের, মানে উপহার আদান প্রদানের ওপর বেশি নির্ভর করছে বলে অনেকেই মনে করেন। তো বর্তমান প্রজন্মের কাছে কি রাখি বন্ধনের অর্থটা মানে কি দাঁড়াচ্ছে? এটি কি শুধুই রীতিনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে, নাকি আবেগের সেই জায়গাটাও আপনি এখনো দেখতে পান? আবেগের জায়গাটাও আছে, এটাকে অস্বীকার করার উপায় নেই। কারণ এই যে দেখছি এখানে এইভাবে যে একটা রাখি বন্ধন যে বিভিন্ন সংস্থা থেকে করছে, এরা যায়, প্রথমে যায় সংবাদপত্রের অফিসে। এই যে এতগুলি সংবাদপত্র বা চ্যানেল আছে, এই চ্যানেলগুলিতে তারা যায়, এবং অথবা পারিবারিক ভাবেও কোনো বাড়িতে হয়তো এটার একটা ইয়ে করা হলো, ডাকা হলো, তো গেল, দেওয়া হলো, খাওয়া দাওয়া, কিছু হয়তো উপহার বিতরণ হলো। চেকপোস্টে যায়, বাংলাদেশ চেকপোস্ট আমাদের কাছে আছে, যায়। এছাড়া আরো বিভিন্ন জায়গায় তারা যায়, সঙ্গে পুরুষও সাহায্য করে, মেয়েরাও সঙ্গে যায়, মেয়েরাই দেয় রাখিটা, দেয়। তো এরকম হয়তো মিষ্টি বিতরণ হয় বা শুভেচ্ছা বিনিময় এই সমস্ত হয়, এবং সবকিছু এইভাবে একটা যে করা হয়। এবং এই যে করা হয়, এই জিনিসটার গল্প বা এই জিনিসটার এই কথাগুলি কিন্তু সারা বছরই ইয়ে করা হয়, আলোচিত হয়। তো কাজে এই যে ব্যাপারটা তাহলে একেবারে যে সঙ্গে সঙ্গে মুছে যায় তা কিন্তু না। এটা তাহলে এটা তো একটা গুণ অবশ্যই আছে, এটা একটা ভালো ফল তো অবশ্যই আছে। কারণ এই যে কাছাকাছি যাওয়া, একটা কথা বলা, রাস্তায় দিয়ে কেউ চলে গেল, দেখেও কথা বললাম না বা ফিরে তাকালো না, এই না দেখার ভান করে চলে যাওয়া, এটা তো ঠিক না। আমরা যদি একটু কথা বলে, একটু অন্তত একটা হাসি দেই, কেমন আছো, এইটুকু জিজ্ঞাসা করলেই কিন্তু আমাদের মন ভরে যায়, মনে হয় আমরা খুব আন্তরিক, আমরা একে অপরকে ভালোবাসি। এই যে ব্যাপারটা, এই যে রাখি বন্ধনের ব্যাপারটা কোন কোন সংস্থা গিয়ে কোথায় কোথায় দিচ্ছে, এগুলির চল যে হয়েছে সমাজে, এগুলি একেবারেই যে আবেগ নেই তা না, আবেগ আছে, কিন্তু আবেগ আছে, এবং এই করে নিশ্চয়ই পরিচিতির গণ্ডিটাও বাড়ে। যারা যায়, যেমন যারা কোনোদিনই কোথাও যায় না, যেমন পত্রিকা অফিসগুলিতে যায় না, বা ইয়েতে এই যে বর্ডার যেটা আমাদের চেকপোস্ট যেটা, ওইখানে যায় না, কিন্তু গেল, পরিচয় হলো, তাদের সঙ্গে কথা হলো, এবং এখানে যারা থাকে। এখন অনেকেই বলছে যে আগে যে একটা সময় ছিল যখন দূর থেকে বোনেরা, যখন হয়তো বৈবাহিক সূত্রে যখন বোন বা দিদি অন্য কোথায় বিয়ে হতো বা দূরে যেত, তখন সেই রাখি এলে সেই খামে করে ভাইয়ের জন্য সেই রাখি আসতো, তার মধ্যে যে আবেগটা ছিল। কিন্তু বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার জগতে বা এই মুঠোফোনের দুনিয়ায় এখন ওই মানে সামাজিক মাধ্যমে হ্যাপি রাখি লিখে দিয়েই তার দায়িত্বটা খালাস হয়ে যায়। সেখানে আবেগটা সেই জায়গায় ততটা কি আছে কি? মানে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে রাখি বন্ধনের সেই আবেগটাকে কি আমরা ধরে রাখতে পারছি?
তবে এই যে চলটা আমি বলবো রবীন্দ্রনাথের আমল থেকে চালু হয়েছে, কারণ তিনি যখন সামনাসামনি যাদেরকে পেতেন তাদেরকে রাখি বেঁধে দেওয়া হলো, কুলাকুলি করা হলো, কিন্তু যাদেরকে সামনাসামনি পাওয়া গেল না এমন কোথাও কোথাও রাখি পাঠানো হতো এই মন্ত্রটা লিখে। এই যে মন্ত্রটা, যে এই মন্ত্রটা লিখে পাঠিয়ে দেওয়া হতো, যেমন ভাই ভাই একঠাই ভেদ নাই ভেদ নাই, এই মন্ত্রটা লিখে রাখি খামের ভিতর ঢুকে পাঠিয়ে দেওয়া হতো। তো ধরতে গেলে উনি কিন্তু এই পথটা দেখে গেছেন। আর এখন আমাদের হয়েছে, সোশ্যাল মিডিয়া আছে, তো সোশ্যাল মিডিয়াতে তো এইগুলি তো চলছে, এগুলি সবকিছু নিয়েই হচ্ছে। কিন্তু এখন ঘুম থেকে উঠেই দেখি অনেকে এই শুভ সকাল বা শুভরাত্রি এগুলি একটা দিচ্ছে, তো এগুলি সবাই এগুলিতে ঠিক এন্টারটেইন করে না বা সময় পায় না, বা যারা সোশ্যাল মিডিয়াটা কম দেখে তারা এগুলিতে সাড়া দেয় না, কিন্তু অনেকে এগুলিতে খুব মজা করে, বিভিন্ন কিছু করে বা নানা ধরনের পোস্ট দেওয়াটা, এই সমস্ত সবাই সমান না, একটা চলে। তবে রাখি বন্ধনটা যে এটা আগে যেমন ছিল এখনো এটা আছে। যেমন বোন অনেক দূরে চলে গেলে পরে তো তখন যে একটা ভাই বোনের মধ্যে যে একটা আন্তরিকতা বন্ধন, ভালোবাসার বন্ধন ছিল, সেটা হয়তো এখনকার দিনে একটু কমেই গেছে বলতে হবে। কারণ এই কারণে বাস্তবটা একটু আলাদা। এখন মানুষ যত শিক্ষিত হচ্ছে, যত সভ্য হচ্ছে আমরা বলি, তত তাদের সময় কমে গেছে। সময়টা শুধু নিজের জন্যই সবাই রাখে, অন্যের জন্য সময়টা দিতে জানে। ইভেন নিজের বোনের জন্য, নিজের ভাইয়ের জন্য যেমন এতটা দেওয়ার কথা তারা ভাবে না। বলে আমার তো, কারণ ডেইলি রুটিনটাকে তারা নষ্ট করতে চায় না, রুটিনটা ক্ষতি হবে। মানে জীবনের ইঁদুর ধরে আমাদের তাহলে সম্পর্কের গভীরতাগুলো তাহলে দিন দিন কমে যাচ্ছে। নিশ্চয়ই কমছে। তবে সব পরিবার সমান না, কোথাও কোথাও আবার এগুলি আছে। তবে আমরা আমাদের এখন দৈনন্দিন চাপে পড়ে, বা বিশেষ করে এখন যে ধরনের সমাজ আমাদের চলছে, দেশে দেশে যে ধরনের সমাজ চলছে, যে প্রাইভেটাইজেশন এত বেশি হচ্ছে, সরকার যেভাবে আমাদের সঙ্গে ট্রিট করবে বা আমাদের যে ফ্যাসিলিটি দেবে, একটা প্রাইভেট সংস্থা তার দেবে না। যেমন কাজের যে একটা সময়সীমা আমাদের ছিল, যেমন 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, এই যে একটা বোঝাপড়া হয়েছিল, এই বোঝাপড়াটা কিন্তু এখন ভেঙে গেছে অলরেডি। এখন যারা প্রাইভেট কাজ করছে তাদের কাজ 8 ঘন্টা না, 10-12 ঘন্টা কাজ করছে। 12 ঘন্টা কাজ করছে, কাজ করার পর তার মাথায় আর কিছু থাকে না, তখন সে কি করবে? সে কিন্তু পরিবারকেও সময় দিতে পারে না। এগুলো একটা বিরাট সমস্যা। বিভিন্ন দেশে শোনা যাচ্ছে যে এখন অনেক তরুণী যুবকরা বিয়ে করতে চায় না, সংসার গড়তে চায় না, কারণ এই কাজের চাপে তারা এতটাই তারা থাকে, তার জন্য আমাদের এই উৎসব পার্বণগুলো অনেকটাই কিন্তু প্রভাবিত হচ্ছে। দিদি, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, একটা শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাইছি এই মুহূর্তে, যে একজন বোন হিসেবে এটা অবশ্যই আপনার কাছে রাখছি প্রশ্নটা, যে রাখি কি এখনো ভাইয়ের রক্ষার প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ, নাকি বোনেরাও প্রতিরক্ষায় সামর্থ্য আজকের সমাজ গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন? আচ্ছা, এই যে ব্যাপারগুলি একটা সুতা বেঁধে দিলে যে ভাইয়ের রক্ষা পাবে, সেটার তো কোনো ইয়ে নেই, কোনো যৌক্তিকতা নেই। তবে এইটুক অন্তত, বোন আমাকে রাখি দিয়েছে, কিছু হলো একটা আনন্দ, মনের একটা খোরাক, হ্যাঁ, মনে একটা খোরাক, একটু আনন্দ একটু হলো থাকবে একটা রাখি বেঁধে দিলে। বা আমরা স্কুলে আমরা যখন ছোট ছিলাম তখনও আমরা রাখি বেঁধে দিতাম স্যার দিদিমণিদের। আর এখন আমরা যে স্কুলে চাকরি করছি, আমাদেরও ছেলে মেয়ে নির্বিশেষে ছাত্রছাত্রীরা এসে হাতে রাখি বেঁধে দিত, নিশ্চয়ই আনন্দ পেতাম। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখনো যদি কেউ এসে হাতে কিছু একটা বেঁধে দেয়, একটা রাখির সুতা বেঁধে দেয়, আনন্দ তো নিশ্চয়ই পাবো। এগুলি তো একটা সুন্দর ব্যাপার, একটা মিলমিশের একটা ব্যাপার হয়, মেলবন্ধনের একটা ব্যাপার ঘটে, ভালো লাগার কথাই। ঠিক না, তবে এই যে নারীদের আত্মরক্ষার ব্যাপারটা, সেটা আপনি বলছেন যে সেটা তাহলে একটা মনের ব্যাপার, মানে ভাইরা যে বোনদের রক্ষা করবে, যেটা আপনি শুরুতেই বলেছিলেন শ্রীকৃষ্ণের কথা, সুভদ্রার কথা, দ্রৌপদীর কথা, সেখানে আপনি বলেছিলেন। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে এখন আজকাল তো নারীরাও
সুরক্ষা দিচ্ছে, অবশ্যই। নারীরা ভাইকেও সুরক্ষা দিচ্ছে, অবশ্যই সেই জায়গাতে অবশ্যই। দাঁড়িয়ে। দিন পাল্টে যাচ্ছে, মেয়েরা এখন অনেক সচেতন হয়ে গেছে, অনেক ক্ষমতা সম্পন্ন হয়ে গেছে, এরা কাজ করছে, এরা তো সব সর্বত্র যায়। আর কি বলবো, আমরা জানি ওরা স্পেসে গিয়ে দিনের পর দিন থাকে, আবার কেউ পুড়ে মরে যায়, ফেরত আসে না পৃথিবীতে। তো এরা তো সবকিছুই পারে, পারলেও মেয়েরা এখনো অনেক পিছিয়ে আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ মেয়েরা একটু দুর্বল, শারীরিক দিক দিয়ে তারা অন্তত দুর্বল মেয়েরা। কাজে মেয়েদের সুরক্ষার জন্য ভাইয়েরা সবসময় ছিল, এখনো আছে, থাকবে। এই যে কারণ মানবিকতা যতদিন থাকবে আমাদের মধ্যে, আমরা মানুষ, আমাদের মধ্যে যদি মানবিকতা থাকে, মানে লিঙ্গ নির্বিশেষে সবাই সবাইয়ের পাশে থাকবে, এটি স্বাভাবিক। ভাই থাকবে বোনের পাশে, বোন থাকবে ভাইয়ের পাশে, অন্য কেউ একজন প্রত্যেকটি মানুষও কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করবে। সেখানে মানবতার জয় সেখানেই হবে। মানবতা। একদম অসংখ্য ধন্যবাদ দিদি সঙ্গে থাকার জন্য। আজ অনুষ্ঠানের সময় ফুরিয়েছে, খুব ভালো লাগলো আপনাকে সঙ্গে পেয়ে আছে আজকের দিনে। ভালো থাকবেন। নমস্কার। দর্শক বন্ধুরা, রাখি বন্ধন এক বন্ধনের উৎসব, যা হৃদয়ের সুতোয় গাঁথা। ভারতের নানান প্রান্তে রাখি উৎসব ভাই বোনের সম্পর্কে উদযাপনের দিন হিসেবে পরিচিত হলেও বাংলার মাটিতে এর অর্থ অনেক গভীর। বাঙালির কাছে রাখি শুধু একটি পারিবারিক রীতি নয়, বরং এক সামাজিক, রাজনৈতিক ও মানবিক চেতনার প্রতীক। বাংলা ও বাঙালির ইতিহাসে রাখি পেয়েছে এক নতুন ব্যাখ্যা, এক নতুন দৃষ্টিভঙ্গি। রাখি বন্ধন শুধুমাত্র একদিনের অনুষ্ঠান নয়, এটি এক বন্ধনের প্রতীক, যেটা শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ দিয়ে গঠিত। পুরনো গাথা হোক বা নতুন সংস্কার, উৎসব তখনই প্রাণবন্ত হয় যখন তার মূল ভাবনা আমাদের জীবনের সঙ্গে যুক্ত থাকে। আর রাখি বন্ধন তেমনই এক উৎসব। ভালো থাকুক পৃথিবীর সব ভাই বোন, আর সবার মাঝে বজায় থাকুক অটুট ভ্রাতৃত্বের বন্ধন। সবাইকে রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা। সঙ্গে থাকুন আর দেশ দুনিয়ার সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।